বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সার্জিস আলম জমিদারের নাতি, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতের কেন বিচার হবে না? এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির জনপ্রিয় তিন নেতাকে। গত 2 দিন ধরে পালাতক আছেন নাহিদ, হাসনাত এবং সার্জিস আলম। হঠাৎ করেই ভয়ানক তথ্য ফাঁস। তাহলে কি হতে যাচ্ছে? যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। যে গেল কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে, এটি ক্রমশ বাড়তে থাকবে। ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে। আপনার পুলিশ, সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না। জনগণকে আপনিই তো বার্তা দিচ্ছেন, আপনার সরকারের চেয়ে, আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী। আওয়ামী লীগ আতঙ্কে বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান, তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে, কিভাবে হবে আমি জানি না। আমি যথেষ্ট উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ এই তথাকথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সার্জিস আলম জমিদারের নাতি, ফকিন্নির বাচ্চা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতের কেন বিচার হবে না? সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ, উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, বিবৃতি দিয়েছেন। সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়, যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না? সার্জিস হাসনাত কি মক্কার খেজুর? তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না, এটাকে নিশ্চয়তা দেবে? আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি, তারা যে আওয়ামীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না, তারা নিশ্চয়তা খেয়ে দেবে। তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এটা ছাড়া কে নেতা হয়েছে? ভালো নেতা, খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তায় ছাড়া কেউ নেতা হইতে পারে না। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস, তোর তো তাহলে বিচার হওয়া উচিত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করতে হবে। আওয়ামী লীগের একটা দল, এদের মধ্যে দুর্বৃত্ত ছিল, রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, একাধিক শ্রেণী ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগ করা? রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি? বিরক্ত লাগে এদেরকে নিয়ে কথা বলতে। ফকিনির ফুত, যতই উড়াউড়ি করছ না কেন, তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আরেক ফকিনির বাচ্চা, সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না, মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে, সেটা নাকি মব না, সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি। এবং এই মবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে। রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। মানে চিন্তা করা যায়, এদের ব্যাখ্যাগুলো চিন্তা করেন। রিফাইন্ড আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে। তৃণমূলের একটা জয় বাংলা স্লোগান দেওয়া কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী। আর মবের যে ব্যাখ্যা দিয়েছে, তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফকিরের বাচ্চা, টুকায়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে, না দিলেই কি বা যায় আসে। একটা কথা বলি, যখন দক্ষিণা বাতাস শুট করে উত্তর দিকে বইতে শুরু করে, তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে। তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। তার মানে ডক্টর ইউনূস শেষ। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের জন্য
সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই জন্য মূলত জিনিসটা দোদুল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয়, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস চলে যাবে, এবং সেটা যে কোনো সময়। এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে, এতদিন আমি বলি নাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে। আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে, এর আগে অনেক কথা বলেছি বাট মিলে নাই, তবে আজকের তথ্যটা একদম একদম সলিড ইনফরমেশন। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে সকল পরিস্থিতি পরিবর্তন হবে, বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এই ফকনির বাচ্চা, টুকায়ের বাচ্চারা কেউ বাঁচতে পারবে না, এদের রক্ষা নাই। এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে, এটা আপনারা দেখতে পারবেন। বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে, ব্যালেন্স হয়ে যাবে যে কোনো ওয়েতে। কিভাবে হবে, কেমনে হবে, কে করবে, সেটাও সময় হলে দেখতে পারবেন। এদের সময় শেষ, এবং এদের মাথার উপর থেকে মার্কিনীদের যে একটা ছায়া ছিল, সেই ছায়া অলরেডি সরে গেছে। খেলা যতই খেলো, যতই ঘুরি উড়াও সার্জিস আলম, লাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে, লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে। এই লাটাই তোমরা নিতে পারবা না। তোমাদের হাতে ছিল অনেকদিন লাটাই, তোমরা উড়াইছো যথেষ্ট ঘুরি, এখন ঘুরি তোমরা উড়াও, বাট লাটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে, যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছি। এবং তোমাদের কেমনে সাইজ করতে হয় বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে। বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে, এরা যখন খেপে যায় ভাইয়া, হবে না। রাজাকারের বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিকভাবে। এরা 2-4টা সিট নিয়ে তাদেরকে থাকতে হবে, শান্ত থাকতে হবে। আমি সেটা চিন্তা করি, এই টুকাই, এই বেজন্মার ছেলে, এই বেশ্যার ছেলের কি হবে? আহা, এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, কি আর করার? অপকর্মের ফলাফল তো পেতে হবে। আকাম করলে সেই আকামের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সাথে আকাম করেছো, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। নাও তাই, দেখা যাক। ঘুরে উড়াও, সমস্যা নেই। মরার আগে সবাই উড়ে, অনেক উড়ে। কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, উড়াও, সমস্যা নাই। আর আবারও বলতেছি, বাংলাদেশে ডিসেম্বরের পূর্বে সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজপথে ফিরবে। কি লাভ এসব কথা বলে, এমন মিটিং করে? রাজনীতির একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে বলতে পারি, ক্ষুদ্র চিন্তা এবং অভিজ্ঞতা থেকে এটুকু ধারণা করতে পারি, আসলে যা দেখছি গত 40-50 বছর ধরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে, এটি ক্রমশ বাড়তে থাকবে। ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে। রাজধানী থেকে মফস্বল পর্যন্ত ছড়িয়ে যাবে এই মিছিলের কাতার। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গত 13 মাসে নানান বঞ্চনার শিকার মানুষ ক্রমশ এই মিছিলগুলোতে জড়ো হবে। মিছিলের আকার বড় হবে, গর্জন বাড়তে থাকবে। আপনার পুলিশ, সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না। আপনি কেবল বিবৃতি দিতে থাকবেন। জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন, আপনার সরকারের চেয়ে, আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি, স্মার্ট এবং দুঃসাহসী, ভীতিকর এবং ভয়াবহ। আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জনাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাঘা বাঘা উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। সামরিক বেসামরিক অনেক বড় কর্তাও ছিলেন এই বৈঠকে। এই মিটিংয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে সব ঘটনা মোকাবিলা করে। কিন্তু আমরা দেখেছি স্থানীয় প্রশাসন যখনই ব্যর্থ হয়, তখনই আবার তাদের দিকে তোপ দাগানো হয়। কি বলা হয়? এদের দিয়ে হবে না, কারণ এদের অনেকেই ফ্যাসিবাদের দোসর। এই বৈঠকের খবর জানাতে, মানে যে বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে সকলে মিলে করেছেন, এটির খবর জানানোর জন্য প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, জুলাইকে, মানে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য, মানে সরকার এবং দলগুলোর রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। এখানে আমি বলবো, আপনারা বোধহয় আবারও ভুল করছেন, এখনো ভুল পথে হাঁটছেন। তার চেয়ে জনগণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন, জনগণের কথা শুনুন, জনগণের পাশে দাঁড়ান। এই যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলো, এগুলো কোনো কথা হলো? কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে? এরকম একটা নেতা আমাকে দেখান, একটা নেতার নাম বলেন, যিনি ডাক দিলে বাংলার আপামর মানুষ তার পতাকা তলে এসে দাঁড়াবে অথবা আপনার পাশে এসে দাঁড়াবে। শোনেন, বিএনপি আওয়ামী লীগের মতো দলকেও বিশাল শোডাউন করতে বাস ভাড়া করে, প্যাকেট লাঞ্চ দিয়ে অথবা পকেট খরচা দিয়ে বা বাড়তি কিছু টাকা পয়সা দিয়ে মফস্বল থেকে লোক আনতে হয়। তখন তারা এটাও দেখে না যে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে। তারা শুধু ভাবে বাস ভর্তি করতে হবে, জনসমাবেশ স্থলে বিশাল বিশাল ব্যানার ফেস্টুন নিয়ে ব্যক্তি নেতার বিশালত্ব জাহির করতে হবে। এটাই আসলে বাস্তবতা। আপনার চারপাশে যে এত এত নুরানি চেহারার নেতারা, যারা আপনার এতটুকু অনুকম্পার জন্য হাবিত্যেশ করেন, তারা কি কোনো জনস্রোত রুখতে পারেন? না জনস্রোত সৃষ্টি করতে পারেন? ভাড়া করা লোক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ভরাট করলেই নেতা বা দল বড় হয় না, এটা বুঝতে হবে সবার আগে। প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেছেন, আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানান ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি এত কুডাক ডাকেন কেন? একবার বললেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এখন বলছেন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে। এটা বলার দরকার কি? কাকে বলছেন আপনি এসব? জনগণকে ভয় দেখাচ্ছেন? নির্বাচন না করার অজুহাত তৈরি করছেন? সত্যিই যদি এমন কোনো আশঙ্কা থাকে, আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এসব কথা বলে ষড়যন্ত্রকারীদের যদি সত্যি কেউ থাকে, তাদের সতর্ক করছেন কেন?
গত বছর তো এত সতর্কবাণী উচ্চারণ করেননি দুর্গাপূজার সময়, কই কোনো সমস্যা তো হয়নি। অথচ গত বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক ছিল, অন্তত এবারের তুলনায় তো বেশি খারাপ ছিল। বুঝলাম আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, আপনার এনজিও বন্ধুদেরও নেই, কিন্তু আপনার সঙ্গে তো 2-4 জন অভিজ্ঞ মানুষ আছেন। রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে গেছে, সেখান থেকে তো তাদের ডেকে এনেছেন, তাদের তো অভিজ্ঞতা আছে, তাদের কাজে লাগান, তাদের কথা শোনেন, কৌশল প্রয়োগ করেন। সরকারের সকল মেশিনারি তো আপনার হাতে। জনগণকে সতর্ক করার নামে প্লিজ আর বিভ্রান্ত করবেন না, আর ভয় দেখাবেন না। আপনার কিছু অ্যাকশন গোপন রাখেন, হুটহাট ব্যবহার করেন, প্রয়োজনে আপনি জটিল অ্যাকশন চালান, দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে। জনগণ চায় না এমন মানুষ নিয়ে যতই প্ল্যান করেন না কেন কাজে আসবে না। আমজনতা এসব বুঝে। প্রেস সচিব জানিয়েছেন, ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে সেজন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন। ভালো কথা, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন ডাকসুতে কে ভিপি হবে, কে জিএস হবে, কে এজিএস হবে? বাকিগুলোর কথা বললাম না, আমি দেখলাম এটা অনেকেই নাকি জানে অথবা ধারণা করে। এই জানা বা ধারণার মূল বেসিকটা কি? মূল বেসিকটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো ডাকসুতে যদি এটা সফল হয়, আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচনে এটা সহজ হবে? এটা মনে করার কোনো কারণ নেই, কারণ জনআস্থা খুব মারাত্মক জিনিস। জনআস্থা তৈরি হয়েছিল বলে ভিন্ন জগতের মানুষ হয়েও আপনি ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন। এখন জনআস্থা তলানিতে চলে গেছে বলেই আপনাকেও এখন যাওয়ার নিরাপদ পথ খুঁজতে হচ্ছে, এটাই নিয়ম। যদি জনগণের কাছে থাকতেন, যাদের আস্থা বিশ্বাসের কারণে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন, যতই মেটিকুলাস ডিজাইন থাকুক না কেন এর পেছনে, যদি সেই জনগণের জন্য দরদি হতেন, তাহলে এমন নিদারুণ দিন আপনাকে আমাদেরকে দেখতে হতো না। এই বৈঠকে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তির কথা যেভাবে আপনারা আলোচনা করছেন, যেভাবে ভয় পাচ্ছে আপনার সরকার, আমি নিশ্চিত পরাজিত শক্তিও নিজেদের এতটা শক্তিশালী ভাবছে না এখনো। জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন, আপনার সরকারের চেয়ে, আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী, ভীতিকর, ভয়াবহ। যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। বিএনপি এতটা ভয় পাচ্ছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা হয় বোঝাপড়া আছে, অনেকে দাবি করেন। যাই হোক, আওয়ামী লীগের আমলে বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে। এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, হুন্ডা টুন্ডা নিয়ে বিশাল মিছিল তৈরি করতেছে, এগুলোতে আবার ফোকাস দিয়েছে সরকার। আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো। বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি শফিক, তিনি বলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে, সেটার আলোকেই এই বৈঠক হয়েছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে, তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। প্রেস সচিব বলছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে মোকাবিলা করে, সেই বিষয়ে আজকের বৈঠকে সারা বাংলাদেশে যারা প্রশাসনে কানেক্টেড তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সামনে নির্বাচন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু, যে তিনি বলছিলেন যে সারা পৃথিবীকে দেখাবেন একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয়। তো আওয়ামী লীগের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করা যায়, অথবা ডক্টর ইউনূসকে কিভাবে বিতর্ক করা যায়। এই নির্বাচনে কি পরিমাণ মানে যেমনি হোক নির্বাচনটারে নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ হয়েছে না। ডক্টর ইউনূস আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি পারেন নাই। এটার নাম কিন্তু রাজনীতি। এখন আপনি এরকম নির্দেশনা দিলেন, আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে? থাকবে না, এরা মাঠে নামবে, এটা নামে রাজনীতি। যেমন আওয়ামী লীগের আমলে জামাতের রাজনীতি, 5 জন মানুষ একসাথে বসে দাড়ি টুপি নিয়ে একটা বোরকলা মানুষদেরকে ধরে তুলে নিয়ে গেছে। আমার পরিচিত একটা ছোট ভাইরে তুলে নিয়ে গেছে, শুধু তার দাড়ি থাকার অপরাধে নাশকতা মামলা দিয়ে দিছে, পরবর্তী সময় সে জামিন পাইছে। আমার পরিচিত ছোট ভাই, আমি দেখছি এটা নিয়ে, তখন আমি একটা পোস্ট করছিলাম। তো এখন যেটা হবে, এই যে সরকার বলছে সমাবেশ মোকাবেলা করতে হবে, আপনি 5 জন 10 জন কোথাও বসে যদি আলোচনা করেন, নেতৃত্ব পর্যায়ের একটা ফোন গেলে 999 বা পাশের থানা থেকে আইসা বা চাইলে আপনাদেরকে গ্রেফতার করে ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তার মানে কি এগুলা ঘটবে না? যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারও কিরকম আইন করে সমাবেশ করে জামাতকে নিষিদ্ধ করে ধরেন তাদের রাজনীতি বন্ধ করতে পারছে, ভিতরে ভিতরে গুপ্তভাবে হোক, আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে হোক, তারা তাদের রাজনীতি চালাইছে। এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হালাল যে আওয়ামী লীগের ভিতরে ঢুকে জামাত রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি, কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে এটা তাদের সার্ভাইভাল একটা থিওরি ছিল। সো আওয়ামী লীগকেও আপনি এখন যত প্রেসার দিবেন, এই প্রেসারে
আওয়ামী লীগ যে মিটিং মিছিল সমাবেশ বন্ধ করে দিবে তা না, এটা পারবে। আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে, সরকারও চাইবে সেটাকে দমন করতে, এই খেলার মাঝখানেই যাবে। তবে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনের আগ পর্যন্ত এটা 100% যে কোনো জায়গায় যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবি পোস্টে আছেন, আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করার ট্রাই করতেছেন, ফান্ডিং করতেছেন, প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের খুবই কঠোর বার্তা। দেখা যাক আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনীতি করে আর সরকার কিভাবে এটাকে কন্ট্রোল করে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।